বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আজকে আছি লাইলুন নাহার, প্রভাষক, ভূগোল। তোমাদের ভূগোল বিষয়ের পাঠদানগুলো আমি করব। করোনা ভাইরাসের কারণে যেহেতু তোমরা বাসায় আছো, অনলাইনে ক্লাসগুলো করছো, তাই তোমাদের বই কি কিনতে হবে তোমরা হয়তো সমস্যায় পড়ছো। সেক্ষেত্রে আমি তোমাদেরকে অ্যাডভাইস করব, তোমরা এনসিটিবি কর্তৃক অনুমোদিত যে কোনো বই তোমরা কিনে নিতে পারো, যাতে তোমাদের পড়ালেখা শুরু করতে সুবিধা হয়। যেমন তোমরা ভূগোল যখন বই কিনবে, ভূগোল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো বই কিনবে, কারণ আমরা প্রথম পত্র যেমন পড়াবো, পাশাপাশি দ্বিতীয় পত্রটাও পড়াবো। কার বই তোমরা কিনতে পারো, তোমাদের ইচ্ছা। তোমরা এনসিটিবি কর্তৃক অনুমোদিত যে কোনো রাইটারের বই তোমরা কিনতে পারো। তার মধ্যে প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী আছে, শাহজাহান সিরাজ স্যার আছে, তারপর ডক্টর হাসিবুর শহীদ আছে। এদের বইগুলো তোমরা দেখে তোমাদের যে বইটা ভালো লাগবে সেই বইটাই তোমরা কিনে নেবে এবং পড়াশোনা ভালোভাবে শুরু করবে। তাহলে চলো আজকে আমরা আজকের পাঠদান শুরু করি। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে পাঠদান করব সেটি হচ্ছে ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রাকৃতিক ভূগোলের পরিসর ও গুরুত্ব। আমি আগেই বলেছি তোমাদের দুটো বই কিনতে হবে, একটা হচ্ছে প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র। ভূগোল প্রথম পত্র, ভূগোল দ্বিতীয় পত্র। আজকে আমরা ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় সেখানটা দিয়ে, সেই অধ্যায়টা দিয়েই শুরু করব। তাহলে চলো আজকে আমরা প্রাকৃতিক ভূগোলের পরিসর ও গুরুত্ব নিয়ে আলোচনা করি। যেহেতু আমরা প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করব, তার আগে আমরা ভূগোল কাকে বলে সেটা জেনে নেই। যারা মানবিক শাখা থেকে এসেছো তারা তো অবশ্যই জানো যে আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। অনেক সহজ, তাই না? মনে রাখাটাও খুব বেশি কঠিন না। এই যে ভূগোল বা জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক ইরাটোস্থেনিস। তোমরা অবশ্যই নামটা মনে রাখবে, কারণ বহু নির্বাচনীতে এই প্রশ্নটা আসে। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ইরাটোস্থেনিস। ইরাটোস্থেনিস কোন দেশের অধিবাসী ছিলেন? গ্রিসের অধিবাসী ছিলেন। তাহলে গ্রিক দার্শনিক ইরাটোস্থেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জিও অর্থ পৃথিবী আর গ্রাফি অর্থ বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি হচ্ছে পৃথিবীর বর্ণনা। ঊনবিংশ শতাব্দীতে আধুনিক ভূগোলের যাত্রা শুরু হয় আলেকজান্ডার ভন হাম্বোল্ট এবং কার্ল রিটারের নেতৃত্বে। তারা ভূগোলকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন, ভূগোলকে আরও আধুনিক করেছিলেন। ভূগোলকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, যেখানে প্রাকৃতিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। আরেকটি হচ্ছে মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলকে বলা হয় ফিজিক্যাল জিওগ্রাফি আর মানব ভূগোলকে বলা হয় হিউম্যান জিওগ্রাফি। তোমাদের এই দুটোই আছে প্রথম পত্রে, প্রাকৃতিক ভূগোল ফিজিক্যাল জিওগ্রাফি, দ্বিতীয় পত্রে মানব ভূগোল হিউম্যান জিওগ্রাফি। আজকে আমরা প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক ভূগোল কি, প্রাকৃতিক ভূগোলের পরিসর, প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব, এই বিষয়গুলো আমরা আজকে বিস্তারিত জানব। প্রথমেই জানব প্রাকৃতিক ভূগোল কি।
যেহেতু প্রাকৃতিক ভূগোল ভূগোলের একটি শাখা, তাহলে আমরা বলতে পারি ভূগোলের যে শাখায় প্রকৃতির দেয়া বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। যখন প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসে তখন কিন্তু এই সংজ্ঞাটা আসে। তাহলে আমরা সংজ্ঞাটা ভালোভাবে মনে রাখব। ভূগোলের যে অংশে বা যে শাখায় প্রাকৃতিক বিষয়াদি অর্থাৎ প্রকৃতির দেয়া বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় প্রাকৃতিক ভূগোল। যেমন পাহাড়, পর্বত, নদী, সাগর, মহাসাগর, জলবায়ু, মৃত্তিকা ইত্যাদি। তাহলে আমরা সংজ্ঞাটা তো অবশ্যই মনে রাখবো, তাই না? আচ্ছা, আর্থার হোমস ভূগোলের প্রাকৃতিক ভূগোলের খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। সেখানে সাগর, মহাসাগর, পৃথিবীর ভূমিরূপ এবং বায়ুমণ্ডল আলোচনার বিষয়। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোল সম্পর্কে জেনে নিলাম। প্রাকৃতিক ভূগোল কি? প্রাকৃতিক ভূগোলের উপাদানগুলো কি কি? প্রাকৃতিক বিষয়গুলোই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের উপাদান। এখন আসবো আমরা প্রাকৃতিক ভূগোলের পরিসর। প্রাকৃতিক ভূগোলের এই পরিসর নিয়ে আমরা এখন আলোচনা করব। পরিসরকে আমরা ক্ষেত্র বলে থাকি, বিস্তৃতি বলে থাকি। যেভাবেই আসুক না কেন তোমরা অবশ্যই এটাকে খেয়াল করবে প্রাকৃতিক ভূগোল কোন কোন ক্ষেত্র নিয়ে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে সেটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রাকৃতিক ভূগোল মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা করে। 1 হচ্ছে ভূমিরূপবিদ্যা, 2 হচ্ছে জলবায়ুবিদ্যা, 3 হচ্ছে সমুদ্রবিদ্যা আর 4 হচ্ছে জীবমণ্ডল। ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, জীবমণ্ডল। প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্র মূলত এই 4টি বিষয়ে সীমাবদ্ধ। তাহলে প্রথম থেকেই আমরা শুরু করি। প্রথমে ভূমিরূপবিদ্যা। ওকে, ভূমিরূপবিদ্যা। এই শাখায় ভূমিরূপবিদ্যা বা এই শাখাটিতে পৃথিবীর জন্ম, পৃথিবীর বিবর্তন, কিভাবে কালক্রমে ধীরে ধীরে পৃথিবী বর্তমান অবস্থায় উপনীত হয়েছে সেই অবস্থা, পৃথিবীর অভ্যন্তরে কি আছে, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, তারপর হচ্ছে ভূ আলোড়ন, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ভূমিরূপ যেমন সমভূমি, পাহাড়, পর্বত, মালভূমি ইত্যাদি। তারপর নদ নদীর উৎপত্তি প্রভৃতি এই ভূমিরূপবিদ্যায় আলোচনা করা হয়। কি কি আলোচনা করা হয়? পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর জন্ম, পৃথিবীর বিবর্তন, ভূ অভ্যন্তরের গঠন, তারপর ভূ আলোড়ন, ভূ আলোড়নের সাথে সাথে নদ নদী কোথায় উৎপত্তি লাভ করেছে, নদ নদীর উৎপত্তি, বিস্তার এবং কোথায় গিয়ে নদীগুলো মিশেছে, এই সমস্ত কিছুই ভূমিরূপবিদ্যাতে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই টপিকগুলো খুব ভালোভাবে খেয়াল করবে, কারণ যখন বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নগুলো আসে সেখানে এরকম প্রশ্ন আসে ভূমিরূপবিদ্যার আলোচ্য বিষয় হলো, এখান থেকে যে কোনো 2-3টা দিয়ে দিতে পারে, পৃথিবীর জন্ম, নদ নদীর উৎপত্তি, ভূ আলোড়ন। তোমার যদি সবগুলো তথ্য মনে থাকে তাহলে কিন্তু বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে উত্তর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে আমরা জানলাম ভূমিরূপবিদ্যার কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারপরে আসব জলবায়ুবিদ্যা।
এই পৃথিবীর জলবায়ুর যাবতীয় যত কিছু আছে সব কিছু নিয়েই এই জলবায়ুবিদ্যাতে আলোচনা করা হয়। জলবায়ুবিদ্যাতে আলোচনা করা হয় বায়ুর গঠন উপাদান নিয়ে, বায়ুর স্তর নিয়ে, বায়ুর গঠন উপাদান, বায়ুর স্তর, বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, তারপর হচ্ছে বৃষ্টিপাত, বায়ুমণ্ডলীয় গোলযোগ, তারপর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন ইত্যাদি সমস্ত কিছু এই জলবায়ুবিদ্যায় আলোচনা করা হয়। অর্থাৎ জলবায়ু সংক্রান্ত যাবতীয় যত তথ্যগুলো আছে সেই তথ্যগুলো প্রাকৃতিক ভূগোলের এই জলবায়ুবিদ্যা অংশে আলোচনা করা হয়। তাহলে আমরা জেনে নিলাম, এখান থেকেও তথ্যগুলো আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এখান থেকে বহুনির্বাচনী প্রশ্ন আসে। বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নগুলো এখান থেকে দেওয়া কিন্তু অনেক সহজ, যার কারণে আমাদের এই উপাদানগুলো অবশ্যই মনে রাখতে হবে, কোন কোন উপাদান নিয়ে জলবায়ুবিদ্যা আলোচনা করে। ঠিক আছে, তাহলে আমরা ভূমিরূপ বিদ্যা সম্পর্কে জানলাম, তারপর জানলাম জলবায়ু বিদ্যা সম্পর্কে। এখন জানব সমুদ্রবিদ্যা নিয়ে। সমুদ্র বর্তমানে বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গবেষণার বিষয়, কারণ দিনে দিনে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সম্পদের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। ফলে এখন আমরা সম্পদ আহরণের জন্য সমুদ্রের তলদেশ বা সমুদ্রটাকে বেছে নিচ্ছি। তাই এটি বর্তমানে গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। সমুদ্রবিদ্যায় কী নিয়ে আলোচনা করা হয়? সমুদ্রবিদ্যা যেহেতু সমুদ্রের বিষয়াদি নিয়ে আলোচনা করবে, তাহলে দেখো সমুদ্রবিদ্যায় সাগর মহাসাগর নিয়ে আলোচনা করা হয়, সাগর মহাসাগর প্রভৃতির উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়, বিন্যাস নিয়ে আলোচনা করা হয়, বিস্তরণ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ সাগর মহাসাগরের সামগ্রিক জিনিস, উৎপত্তি, বিন্যাস, বিস্তরণ সমস্ত কিছু নিয়ে এই প্রাকৃতিক ভূগোলের সমুদ্রবিদ্যায় আলোচনা করা হয়। আর কি নিয়ে আলোচনা করা হয়? সমুদ্র স্রোতের কারণ ও ফলাফল। সমুদ্র স্রোতের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় সমুদ্রবিদ্যায়। সমুদ্রের তলদেশে কি আছে? এই কিছুক্ষণ আগেই আমি বলেছি বিজ্ঞানীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। তোমরা জানো সমুদ্রের তলদেশে এখন অনেক সম্পদ পাওয়া যায়, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, বিভিন্ন ধরনের সামুদ্রিক উপাদান, এগুলো আমরা এখন ব্যবহার করি। তাহলে সমুদ্রের তলদেশ সম্পর্কে সমুদ্রবিদ্যা আলোচনা করে, সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করে, সমুদ্র তলদেশের স্থলভাগ নিয়ে আলোচনা করে, সমুদ্রের যে জোয়ার ভাটা আছে সেই জোয়ার ভাটা নিয়েও আলোচনা করে সমুদ্রবিদ্যা। অর্থাৎ সমুদ্রের যত যাবতীয় কাজ আছে সমস্ত কিছু নিয়ে সমুদ্রবিদ্যা আলোচনা করে। আবার বলছি, সাগর মহাসাগরের উৎপত্তি, বিন্যাস, বিস্তরণ, সমুদ্র স্রোত, সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, জোয়ার ভাটা সমস্ত কিছু নিয়ে এই সমুদ্রবিদ্যা আলোচনা করে। সর্বশেষে আসছে জীবমণ্ডল। এটি প্রাকৃতিক ভূগোলের নবীনতম একটি শাখা, অর্থাৎ এটি নতুন যোগ হয়েছে। এই জীবমণ্ডল প্রধানত কী নিয়ে আলোচনা করে? বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং অশ্বমণ্ডলের সাথে জীবের যে সম্পর্ক, জীবের যে মিথস্ক্রিয়া সেটা নিয়ে আলোচনা করে, আন্তঃসম্পর্ক নিয়ে, এগুলোকে ব্যবহার করেই জীব বেঁচে থাকে, এটা নিয়ে আলোচনা করে। অর্থাৎ উদ্ভিদ, প্রাণী ও মানুষের বা প্রকৃতির সকল জীব উপাদানই এই জীব ভূগোলের অন্তর্গত। উদ্ভিদ, প্রাণী এবং মানুষ, আমরা এই অশ্বমণ্ডল, সমুদ্র এবং জলবায়ু ব্যবহার করে প্রাকৃতিক উপাদানগুলোর সাথে নিজেদেরকে কিভাবে অভিযোজিত করে নিচ্ছি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করাই হচ্ছে জীবমণ্ডল। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রাকৃতিক
ভূগোলের পরিসর সম্পর্কে মোটামুটি ভালোভাবেই জেনে নিলাম। খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে 2 নম্বর অর্থাৎ সৃজনশীলের খ প্রশ্নে জীবমণ্ডল সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে। জীবমণ্ডল কি ব্যাখ্যা করো। তাহলে জীবমণ্ডল হচ্ছে কি, উদ্ভিদ, প্রাণী ও মানুষ নিয়ে যে মণ্ডল সেটাই হচ্ছে জীবমণ্ডল, এবং এই মানুষ এবং উদ্ভিদ প্রাণীর সাথে প্রকৃতির যে অন্যান্য উপাদান আছে সেই উপাদানের যে মিথস্ক্রিয়া সেটাই হচ্ছে এই জীবমণ্ডলের আলোচ্য বিষয়। তারপরে সমুদ্রবিদ্যা কি ব্যাখ্যা করো। এখানে খ প্রশ্নে এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে। জলবায়ু বিদ্যা কি ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ভূমিরূপ বিদ্যা কি ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে। এখন আমাদের সৃজনশীল প্রশ্নের গতেও এরকম প্রশ্ন আসতে পারে যে প্রাকৃতিক ভূগোলের পরিসর ব্যাখ্যা করো। প্রাকৃতিক ভূগোলের পরিসর যখন তুমি ব্যাখ্যা করবে তখন কিন্তু এই 4টাই ব্যাখ্যা করতে হবে, তাই না? প্রাকৃতিক ভূগোলের পরিসর যখন তুমি ব্যাখ্যা করবে তখন তোমাকে এই 4টাই পুরোপুরি ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোলের পরিসর সম্পর্কে জেনে নিলাম। এখন প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি। প্রাকৃতিক ভূগোল পৃথিবীর জন্ম, পৃথিবীর বিবর্তন নিয়ে আলোচনা করে। আমরা যে পৃথিবীতে বাস করি সে পৃথিবীর জন্ম, উৎপত্তি, বিবর্তন ইত্যাদি সম্পর্কে আমরা প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারি। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে কি করতে পারি, আমাদের জ্ঞানের যে পরিধি সেটাকে অনেক বাড়াতে পারি এই প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে। প্রাকৃতিক ভূগোল পাঠ করলে আমরা পৃথিবীর অভ্যন্তরে কি আছে সেগুলো জানতে পারি, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরের সম্পদগুলো সম্পর্কে আমরা যখন ধারণা লাভ করি সেখান থেকে এই সম্পদ সংগ্রহ করে এই সম্পদগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে পারি। তারপরে আসছে তৃতীয়ত, প্রাকৃতিক ভূগোল যখন আমরা পাঠ করি জলবায়ু সম্পর্কে, প্রাকৃতিক ভূগোলের জলবায়ু সম্পর্কে যখন আমরা জ্ঞান লাভ করি বা পড়াশোনা করি তখন এই জলবায়ু থেকে আমাদের কৃষিকে আমরা আরও অনেক উন্নত করতে পারি। কিভাবে, কোন জলবায়ুতে কি ধরনের কৃষিপণ্য উৎপাদন হয় সেটা আমরা সহজেই জানতে পারি, এবং সে অনুযায়ী যখন আমরা কৃষিজ দ্রব্য উৎপাদন করি তখন সেই ফসলের উৎপাদনের পরিমাণ অনেক ভালো হয়, কৃষকরাও লাভবান হয়, দেশেরও উন্নতি হয়। তাহলে জলবায়ুর সম্পর্কে জ্ঞান লাভ করে আমরা কৃষির উন্নতি করতে পারি। ঠিক একইভাবে মৃত্তিকার গুণাগুণ, মৃত্তিকা সম্পর্কে যখন আমরা ধারণা লাভ করি প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে সেই মৃত্তিকার উপরে ভিত্তি করেও কিন্তু কৃষিকাজ করা যায়। কোন মৃত্তিকায় কোন ধরনের ফসলের উৎপাদন ভালো, কোন মৃত্তিকাতে কতদিনে কতটুকু ফসল উৎপাদন করা যাবে, এগুলো যখন আমরা প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি সেগুলো ব্যবহার করে আমরা কৃষিক্ষেত্রে উন্নতি লাভ করতে পারি। প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তরের গঠন সম্পর্কে জানতে পারি। এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জেনে যদি আমরা অবকাঠামো, বিভিন্ন ধরনের দালান কোঠা, রাস্তাঘাট নির্মাণ করি, শিল্প কারখানা নির্মাণ করি, তখন সেই নির্মাণগুলোর বা অবকাঠামোগুলোর স্থায়িত্ব অনেক বেশি হয়। সহজে এগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে বা ভেঙে পড়ে না। আমরা কি করতে পারি, পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জেনে আমাদের অবকাঠামোগুলো নির্মাণ করতে পারি।
এক্ষেত্রে প্রাকৃতিক ভূগোল আমাদের নানাভাবে সাহায্য করে থাকে। তারপর হচ্ছে প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় হচ্ছে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এগুলো প্রাকৃতিক দুর্যোগ হিসেবেই আমরা দেখে থাকি। আমরা যখন প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করি তখন এই ভূমিকম্প সম্পর্কে, ভূমিকম্পের কারণ সম্পর্কে, ফলাফল সম্পর্কে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের উৎপত্তিস্থল এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ, ফলাফল সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন এই ধরনের দুর্যোগ সংঘটিত হওয়ার আগে নানা ব্যবস্থা গ্রহণ করে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনতে পারি। তাহলে প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব আছে, তাই না? তারপর হচ্ছে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা। তোমরা জানো ব্যবসায়ীরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সমুদ্র পথে বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করে, অর্থাৎ আমদানি করে এবং রপ্তানি করে। এক্ষেত্রে সমুদ্রপথ যখন ব্যবহার করে তখন কিন্তু সমুদ্র স্রোত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ তোমরা জানো যেখানে শীতল স্রোত সেখানে বরফ থাকে, ফলে জাহাজ চলাচল করতে পারে না। যেখানে উষ্ণ স্রোত সেখানে বরফ থাকে না বলে উষ্ণ থাকে, সমুদ্রের স্রোত উষ্ণ থাকে বলে সহজেই যাতায়াত করতে পারে জাহাজগুলো। এগুলো খেয়াল করে ব্যবসায়ীরা কি করতে পারে? তাদের পণ্য আমদানি রপ্তানি করতে পারে। এছাড়াও জোয়ার ভাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো জোয়ার ভাটার ফলে জাহাজগুলো বন্দরে প্রবেশ করতে পারে, তারপর লবণ উৎপাদন করা যায়, বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমরা যখন প্রাকৃতিক ভূগোলে এই জোয়ার ভাটা এবং সমুদ্র স্রোত সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এবং জ্ঞান লাভ করি, সেটিকে ব্যবহার করে ব্যবসায়ীরা সহজেই এই ব্যবসার কাজে ব্যবহার করতে পারে। সমুদ্র স্রোতটাকে খেয়াল করে ব্যবসা বাণিজ্য এবং জোয়ার ভাটাকে ভিত্তি করে বন্দর সচল থাকে, বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদন করা যায়, আমি তো বললামই। তাহলে এগুলো আমাদের অর্থনৈতিক উন্নয়নে কি করছে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপর হচ্ছে সাগর মহাসাগরের তলদেশ সম্পর্কে জানা যায়। সাগর মহাসাগরের তলদেশে অনেক সম্পদ লুকিয়ে আছে। এই সম্পদগুলো আহরণ করার জন্য অবশ্যই প্রাকৃতিক ভূগোল সম্পর্কে জানা জরুরি। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে প্রাকৃতিক ভূগোলের পরিসর সম্পর্কে জানলাম, গুরুত্ব সম্পর্কে জানলাম। এ দুটোই কিন্তু সৃজনশীল প্রশ্নে আসে। কোনো না কোনোভাবে এই দুটো প্রশ্নকে ভিত্তি করেই সৃজনশীল প্রশ্নগুলো তৈরি হয়। যেমন ঘ নম্বরে সৃজনশীল প্রশ্নে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা করো, গুরুত্ব বিশ্লেষণ করো, এরকম প্রশ্ন চলে আসে। পরিসর যেমন আসে, পাশাপাশি ঘ নম্বরে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব, এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু চলে আসে। তাহলে তোমরা অবশ্যই বাসায় ভালোভাবে অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটিতে অংশগ্রহণ করবে, বাসায় বসে পড়াশোনা করবে এবং এই পাঠদানগুলোকে সফলভাবে তোমাদের আলোচনা করে সমস্যা যদি কোনো কিছু থাকে তাহলে আমার সাথে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।